এখন আমরা স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপের 21 থেকে 40 নম্বর কার্ডের সলিউশন দেখব। গত ক্লাসে 20 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা দেখব 21 থেকে 40 পর্যন্ত। তো 21 নম্বর কার্ডে দেওয়া আছে হেমিডেসমোজোম বিটুইন দ্য এপিথেলিয়াম এন্ড বেসমেন্ট মেমব্রেন। আসলে সাধারণত আমাদের এই সেলগুলা একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে এরকমভাবে আটকানো থাকে এবং একটা সেল আর একটা সেলের সাথে পরস্পর আটকানো থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে। এই যে নিচে যে জিনিসটা সেটা হলো বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের সাথে এবং সেলগুলোর সাথে একটা জাংশন যে ফর্মেশন করে বা একটা জিনিস দ্বারা আটকানো থাকে তাকে বলা হয় হচ্ছে এই ডেসমোজোম অথবা হেমিডেসমোজোম। তো এই মাঝখানে থাকে, এখানে একটু দেখে নেবেন। আর ফাংশনটা হলো ডেসমোজোম প্রোভাইড এ ফার্ম এডিয়েশন এবং দ্য সেল, একটা সেলের থেকে একটা সেলের মাঝখানে ডেসমোজোমগুলো সাধারণত এডিয়েশন করে অর্থাৎ যুক্ত করে, এই জন্য সাধারণত ব্যবহার করা হয়। তো এখান থেকে একটু দেখে নেবেন। 22 নম্বর কার্ড আমাদের এই 5 নম্বর কার্ডে যেটা দেওয়া ছিল সেটাই দেওয়া আছে, এবং 23 নম্বর কার্ডে যেটা দেওয়া আছে থিক স্কিন অ্যান্ড থিন স্কিনের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে 3টা পয়েন্ট, 3টা পয়েন্টের জন্য 6 মার্ক, অর্থাৎ আপনি একটা করে যদি পারেন তাহলে 2 মার্ক করে পাবেন, 3টার জন্য 6 মার্ক পাবেন। যদি প্রপারলি উত্তর দিতে পারেন তাহলে সেক্ষেত্রে 6 পাওয়া এই প্রশ্নে খুবই সহজ। তো থিক স্কিন আসলে কোথায় কোথায় থাকে, প্রথমে আমি দিচ্ছি ডিস্ট্রিবিউশন, যেমন হচ্ছে পামার সার্ফেসে থাকে অর্থাৎ হাতের তালুতে, পায়ের তালুতে থাকে, ফ্লেক্সো সার্ফেস অফ দ্য ডিজিট অর্থাৎ আঙ্গুলের যে সামনের সার্ফেসটা আছে অর্থাৎ ফ্লেক্সো সার্ফেসটা আছে সেখানে থাকে, এবং থিন স্কিনগুলো সারা বডিতে থাকে। এই এলাকাগুলো বাদে সারা শরীরে থাকে হচ্ছে থিন স্কিন। আর লেয়ার থাকে হচ্ছে থিক স্কিনে 5টা, এবং যেহেতু এটা মোটা, এটা মনে রাখবেন এভাবে, যেহেতু থিক স্কিন মোটা স্কিন তাহলে সেখানে লেয়ার থাকবে 5টা এবং থিন স্কিনের লেয়ার থাকে হচ্ছে 4টা। আর হেয়ার ফলিকল থিক স্কিনে থাকে না, আর হচ্ছে থিন স্কিনে হেয়ার ফলিকল থাকে। এতটুকু বললে সাধারণত ফুল মার্ক পেয়ে যাবেন। ট্র্যাডিশনাল এপিথেলিয়াম সম্পর্কে আমাদের 12 নম্বর কার্ডে গত ক্লাসে বলা হয়েছিল, এবং 26 নম্বর কার্ডে দেওয়া আছে হচ্ছে আপনার থিক স্কিন এবং থিন স্কিনের মধ্যে পার্থক্য নাকি ইম্পর্টেন্স রিলেটিভ ইম্পর্টেন্স চাইছে। তো সেক্ষেত্রে আপনি গুরুত্বটা একটু বুঝিয়ে দিবেন। এখানে থিক স্কিনের ইম্পর্টেন্স দেওয়া আছে 4টা 5টা পয়েন্ট দেওয়া আছে, আপনি 3টা বললে হবে। তো সেক্ষেত্রে থিক স্কিন যেটা মোটা স্কিন অর্থাৎ হাতের পায়ের তালুতে যে সকল স্কিন থাকে সেগুলো কি করে, মেকানিক্যাল প্রোটেকশন ফ্রম দ্য ওয়্যার অ্যান্ড টিয়ার, এগুলো ঘর্ষণ এবং বিভিন্ন জিনিস থেকে এগুলো আমাদের থেকে প্রোটেক্ট করে। গ্রিপস অ্যান্ড ডেক্সটারবিলিটি এনহ্যান্সড করে, এগুলো ধরে রাখতে এবং হচ্ছে আপনার স্টেবিলিটি দেওয়াতে আপনাকে এগুলো সাহায্য করে, এবং হচ্ছে এখান থেকে ওয়াটার লস হয় না, এবং ডিহাইড্রেশন করে শুক না রাখে, এতটুকু বললে হয়তো যে ড্রাই রাখে। ফাইন ট্যাক্টাইল সেন্সেশন, এখানে ট্যাক্টাইল সেন্সেশন থাকে ভালো, এবং হচ্ছে রোবাস্ট বেরিয়ার এগেনস্ট প্যাথোজেন্স, এবং হচ্ছে রোগ জীবাণু থেকে আপনাদেরকে বেরিয়ার হিসেবে একটা কাজ করে। আর থিন স্কিন যেটা আমাদের পাতলা স্কিন সারা শরীরে থাকে, সেটা হলো প্রথম যে কাজটা বলবে সেটা হলো ফ্লেক্সিবিলিটি ফর মুভমেন্ট, অর্থাৎ এটা আমাদের মুভমেন্টে সহায়তা করে। অর্থাৎ আমাদের যদি থিন স্কিন না থাকতো সারা বডিতে তাহলে হচ্ছে আপনার নি জয়েন্ট বলেন বা অন্যান্য জয়েন্টের কাছাকাছি বা আমরা হাত পা মুভমেন্ট করি, তো সেই মুভমেন্ট আমরা করতে পারতাম না। একটু কল্পনা করুন হাতের স্কিনটা যদি অর্থাৎ আর্ম অ্যান্ড ফোরামের স্কিনটা যদি সাধারণত থিক স্কিন হইতো তাহলে আসলে আমরা কিন্তু হাত অথবা পা কোনোটাই এরকমভাবে ফ্রিলি মুভমেন্ট করতে পারতাম না। আর সেন্সরি থাকে, পারসেপশন থাকে, সেন্সরি পারসেপশন, এবং হচ্ছে থার্মোরেগুলেশন করে, অর্থাৎ এখান দিয়ে আপনার বাতাস পানি বের করে দেয়, বাষ্প আকারে বের করে দেয়, তাপ বের করে দেয়, এগুলোতে সহায়তা করে আপনার পোরেশন ফিজিওলজিতে। তো থার্মোরেগুলেশনে থিন স্কিন কিন্তু হেল্প করে। ভিটামিন ডি সিনথেসিস করে থিক স্কিনে করে না, এটাও পড়ছেন, বায়োকেমিস্ট্রিতে হয়তো পড়ছেন আপনারা। ইমিউনো সার্ভিলেন্সে সহায়তা করে। তো এগুলো আপনি একটু যদি বলে দেন ফুল মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। 27 নম্বর কার্ড, এটা তো ওই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম লাং অ্যালভিওলারিতে ছিল, এটা দিয়ে আমরা সাধারণত ক্লাস শুরু করছিলাম, অর্থাৎ 1 নম্বর কার্ডে এটা আছে, একটু দেখে নেবেন। সিলিয়া, এটা 10 নম্বর কার্ডে আমরা বলছিলাম। এখন আসি 29 নম্বর কার্ডে, সেখানে কি দেওয়া আছে, গ্ল্যান্ড সম্পর্কে কথাবার্তা বলা আছে। তো সেখানে গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে আপনার একটা ফিগার দেওয়া থাকবে, এটা একটা মেডিকেল কলেজ থেকে নেওয়া হয়েছে, লেমিনেশন করা এটা ছিল। অর্থাৎ এই কার্ড দেখে আপনার পরীক্ষার হলে এরকম থাকবে, এই কার্ডটা দেওয়া থাকবে, এই লেখাগুলো থাকবে না, আপনি শুধু লেখাগুলো একটু বলে দিবেন, তাহলে হইতেছে যে আসলে এই মেরোক্রাইন, হোলোক্রাইন আর এপোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে বেসিক পার্থক্যটা কি। যেমন মেরোক্রাইন গ্ল্যান্ড থাকে কোথায়, এটা আপনি বললেন যে এখানে ফিগার যেটা দেওয়া আছে যে সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার বা পেরোটিড গ্ল্যান্ডে থাকে, এবং সেখানে সেলের কোনো সমস্যা হয় না, সেলের কোনো ক্ষয় হয় না, সেল সবসময় একটা লিকুইড বা সবসময় যেটা কি বলে এনজাইম যেটা আছে
ওই এনজাইম বলতে পারেন বা যে সিক্রেশনটা আছে সেটা সিক্রেশন করে, কিন্তু সেলের কোনো ক্ষতি হয় না। সেটা হলো আপনার মেরোক্রাইন। হোলোক্রাইনটা সাধারণত এখানে আপনার এই সেলটা ডিস্ট্রাকশন ঘটে, এটা আপনি বলে দিলেন যে সেলটা এরকমভাবে ডিস্ট্রাকশন ঘটে এবং সিক্রেশন করে। আর এপোক্রাইন যে সেলটা যে জিনিসটা সিক্রেশন করে, যে মিল্ক সিক্রেশন থাকে ব্রেস্টে থাকে সাধারণত, এটা আপনি একটু ভালোভাবে বিস্তারিত বলে দিবেন। অর্থাৎ এখানে মুখ্য বিষয়টা হলো আপনার সামনে এই ফিগারটা দেওয়া থাকবে, আপনার এটা বলতে হবে এটা এ নাম্বারটা হচ্ছে আপনার মেরোক্রাইন, এটা দেওয়া থাকবে না সেখানে। আর বি নাম্বারটা হচ্ছে আপনার হোলোক্রাইন গ্ল্যান্ড এবং সি নাম্বারটা হচ্ছে আপনার এপোক্রাইন গ্ল্যান্ড, এবং তাদের একটা দুইটা করে ক্রাইটেরিয়া ফিচারগুলো বলে দিলেন, তাহলে হয়ে গেল। 30 নম্বর কার্ড 9-এর মতো হুবহু, এবং হচ্ছে 31 নম্বর কার্ডটা 16 নম্বর কার্ডের মতো, 32 নম্বর কার্ডটা 1 নম্বর কার্ডের মতো। অর্থাৎ আমরা অনেক রিপিট পাবো। তো সেক্ষেত্রে 60টি কার্ডের মধ্যে হয়তো বা 45 থেকে 48টার মতো সাধারণত পড়া লাগে, বা তারও কম হইতে পারে। তো এগুলো পড়লে সাধারণত আমরা একটা একটা প্রশ্ন টোটালি শেষ হয়ে যায়। 33 নম্বর কিউবিটাল এপিথেলিয়াম চাইছে, স্ট্রাকচার, ফাংশন এবং রিলেশনশিপ চাইছে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে চাইছে, তাই তো? স্ট্রাকচারটা কীরকম কিউবিটাল এপিথেলিয়াম, এগুলো একটু যদি আপনি বলেন যে স্ট্রাকচারটা হলো যে সবগুলো সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে, বাংলায় বলবেন সমস্যা নেই তো, যে বেসমেন্ট মেমব্রেন যেটা আছে সে বাংলায় বললেন যে এই সবগুলো সেল বেসমেন্ট মেমব্রেনকে এরকমভাবে টাচ করে, এবং হচ্ছে সেলগুলো কিউবয়েডাল ইন শেপ হয়। যেহেতু কিউবয়েডাল এপিথেলিয়াম বলছে যে এগুলো কিউবয়েডাল ইন শেপ হয়, আমার আঁকা সুন্দর হয়নি, তো কিউবয়েডাল হয়, এবং এই সেলগুলো হাইট সাধারণত কী থাকে, ইকুয়ালি থাকে। অর্থাৎ এটা এরকম থাকে, আমি এটা ভুল আঁকছি, তো আপনি যদি একটু সুন্দর করে আঁকে দেখায় যে এখানে একটা বেসমেন্ট মেমব্রেন নিলেন এবং একটা চার কোনা স্কোয়ার শেপ, হ্যাঁ চার কোনা স্কোয়ার শেপ, এরকম সেলগুলো এরকমভাবে থাকে। বেসমেন্ট মেমব্রেনটা 2-3টা দাগ দিলাম, মাঝখানে নিউক্লিয়াস থাকে। অর্থাৎ সেলের যেটা হাইট অ্যান্ড ওয়েতে যেটা আছে, মানে এটা মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই হলো সমান থাকে, এবং সবগুলো সেলই কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে। এই কথাটা এখানে বলা আছে, নিউক্লিয়াস ইজ রাউন্ডেড সেন্ট্রালি প্লেসড, মাঝখানে নিউক্লিয়াসগুলো রাউন্ডেড থাকে এবং মাঝখানে থাকে, হ্যাঁ, এই কথাগুলো বলে নিলেন। আর ফাংশন কি, এটা হলো স্ট্রাকচার, তো ফাংশন কি সিক্রেশন করে আর হলো অ্যাবজর্পশন করে, এতটুকু বলে যথেষ্ট। এটা সিক্রেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। এবং রিলেশনশিপ অর্থাৎ এটা কোথায় কোথায় থাকে, ডিস্ট্রিবিউশনটা কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডে থাকে, এটা তো বইলা দিছে, থাইরয়েড গ্ল্যান্ডে থাকবে, জার্মিনাল এপিথেলিয়াম থাকে, আর ইন্টারকানেক্টেড ডিস্ক থাকে। এটা আমি রিলেশনশিপ এখানে দিয়ে দিলাম, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করুক আপনি পারবেন। তবে যেহেতু এখানে স্পেসিফিক বলে দিছে থাইরয়েড গ্ল্যান্ডে, তো সেক্ষেত্রে বলতে হবে যেহেতু স্যার থাইরয়েড গ্ল্যান্ড থেকে সবসময় থাইরয়েড হরমোন সিক্রেশন প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু কিউবেটাল সেলের একটা অন্যতম ফাংশন হলো সিক্রেশন করা। তো সেক্ষেত্রে এই থাইরয়েড গ্ল্যান্ডগুলোতে আমরা সাধারণত এই সিক্রেশন যেহেতু পাই, তো থাইরয়েড গ্ল্যান্ডে এই জন্য সাধারণত কিউবেটাল সেলগুলো থাকে। তো একটা বিষয় জানা রাখা ভালো, এটা এক্সট্রা ইনফরমেশন, এটা আসলে আপনার বাইবাতে লাগবে না। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো আছে, এই সেলগুলো একটু জটিল কথা, খালি একটু মনে রাখবেন, শুনে রাখেন শুধু, যে এই সেলগুলো সবসময় শেপ চেঞ্জ করে। অর্থাৎ এগুলো সাধারণত অনেক অনেক সময় এই কলামনার সেল পর্যন্ত হতে পারে, এবং মাঝে মধ্যে কিউবেডাল সেল থেকেও সাধারণত ছোট হয়ে যেতে পারে। যখন সিক্রেটাস ফর্মে থাকে, অর্থাৎ সর্বোচ্চ বড় অবস্থায় থাকে, তো শেপটা সাধারণত কলামনারের মতো হয়ে যায়। যখন সিক্রেশন কলামনার অনেক টিচার এটা শুনতে চান না, তো বলতে হয় হচ্ছে কিউবেডাল হয়ে যায়। এবং যখন সিক্রেশন করে তখন সেই সেলগুলো আস্তে আস্তে রাপচার হয়, আস্তে আস্তে রাপচার হয়। এই জন্য আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি তখন আমরা বিভিন্ন শেপের দেখি, এই সেলগুলো থাইরয়েড গ্ল্যান্ডের সেলগুলো আমরা বিভিন্ন শেপের দেখি। তবে স্ট্যান্ডার্ড যেটা হলো, আপনার যেটা উত্তর দিতে হবে সেটা হলো কিউবেডাল সেল থাকে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন। অন্যান্য গ্ল্যান্ডে এরকম হয় না, অন্যান্য গ্ল্যান্ডে সাধারণত এই যেটা সিক্রেশন করে সেলের শেপ অ্যান্ড সাইজ যেটা, এটা চেঞ্জ হয় না, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে সাধারণত চেঞ্জ হয়, এটা একটু জানা রাখলে শুধু। আর 34 নম্বর কার্ডে এখানে বলা আছে ট্রানজিশনাল এপিথেলিয়াম সম্পর্কে, এবং এটা ইউরিনারি ব্লাডারে স্পেসিফিক চাইছে। তো আপনি একটু দেখে দিলেন যে স্ট্রাকচারটা কি, ফাংশনটা কি, এটা আলাদা আলাদা যদি বলেন। স্ট্রাকচারটা বলেন ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা হলো আপনার লেয়ার থাকে, যেহেতু ট্রানজিশনাল এপিথেলিয়ামটা অনেকগুলো লেয়ার থাকে, সাধারণত 4 থেকে 5টা লেয়ার থাকে, মোটা মোটা লেয়ার থাকে, এবং হচ্ছে এই সেলগুলো সাধারণত কিউবয়েডাল হয়, এবং হচ্ছে পলিগোনাল, এগুলো শেপ হচ্ছে পলিগোনাল। আর সারফেস সেলগুলো সাধারণত বড় বড় হয়, এগুলো বড় বড় হয়, এবং হচ্ছে 2টা করে নিউক্লিয়াস থাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, বাংলা বলে দিলেন যে স্যার এখানে 4 থেকে 5টা লেয়ার থাকে, এবং এই সেলগুলো কিউবয়েডাল এবং পলিগোনাল ইন শেপ, এবং হচ্ছে এটা সেল সারফেসগুলো অনেক বড় বড়, এবং সেখানে 2টা করে নিউক্লিয়াস থাকে। তো এতটুকু একটা বলে দিলেন, কোনো সমস্যা নেই, এবং এগুলো একটু দেখে নিন।
আর স্ট্রাকচারগুলো। ফাংশন যদি আপনি বলতে চান, তো ফাংশনের ক্ষেত্রে বলবেন যে প্রিভেন্ট দ্য রিঅ্যাবজর্পশন অফ সলিউট ফ্রম দ্য ইউরিন। ইউরিন থেকে যে যে জিনিসগুলো আছে বা ইউরিন ফর্মেশনের আগে যে জিনিসগুলো থাকে সেগুলো রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে। অর্থাৎ এটা যদি ইউরিনারি কোনো লুমেন হয়, তো সেখান থেকে যে জিনিসগুলো আছে যেন রিঅ্যাবজর্পশন না হয়ে যেতে পারে। যে ইউরিন থেকে জিনিসপত্র যেমন আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো যেন আবার পুনরায় রিঅ্যাবজর্পশন না হয়ে যায়, বা সোডিয়াম, এগুলো যেন রিঅ্যাবজর্পশন না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সাধারণত এটা প্রিভেন্ট করে। আর প্রিভেন্ট দ্য ডাইলিউশন অফ দ্য ইউরিনকে পাতলা হতে দেয় না। অ্যালাউ ফ্রি ডিস্টেনশন অফ কন্ট্রাকশন, ইউরিনের ব্লাডার বা এই যে ইউরেটার যেগুলো আছে এগুলো যাতে খুব সহজেই কন্ট্রাকশন অথবা ডিস্ট্রাকশন না হয়ে যায়, এই জন্য এখানে 4-5টা সেলের একটা মোটা লেয়ার থাকে। তো এটা হলো একটা মূল ফাংশন। তো আপনার চাইছে হচ্ছে ইউরিনের ব্লাডারে, এটা হলো অন্য প্রশ্নের ক্ষেত্রে একই উত্তর দিয়ে দিতে পারেন। ইউরিনের ব্লাডার ঠিক একই কথা, এখান থেকে একটু বলে নিলেন, এই 3টা পয়েন্টে বলে দিলেই হয়ে যেতেছে। তো একটু পড়ে নিলেন, রিডিং করে নিলেন। 35 নম্বর কার্ডে যেটা দেওয়া আছে, অ্যাক্টিন ফিলামেন্ট এক্সপ্লেইন স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ, সেল মুভমেন্ট। সেল মুভমেন্টে কীভাবে অ্যাক্টিন যে ফিলামেন্টগুলো আছে কীভাবে হেল্প করে, আমি এখানে একটু বিস্তারিত লিখে দিয়েছি, আপনারা একটু রিডিং দিয়ে নেবেন। তারপরে একটু বাংলা যদি বলে দেই, সেটা হলো সাধারণত আমরা তো ফিজিওলজিতে পড়ে আসছি, সেটা হলো অ্যাক্টিন এবং মায়োসিন সাধারণত ক্রস লিঙ্কেজ ফর্মেশন করে ওয়াকেলন থিওরির মাধ্যমে সাধারণত তারা মাসল মুভমেন্টে সহায়তা করে। তো এটা আমরা জানি, অ্যাক্টিন ফিলামেন্ট আর হচ্ছে অ্যাক্টিন মায়োসিন হলো কন্ট্রাক্টাইল ইউনিট হিসেবে কাজ করে। তো এগুলো আমরা আগেই পড়েছি। তো সেখানে কীভাবে করে, পলিমারাইজেশন ডিপোলারাইজেশনের মাধ্যমে করে। এখানে তার অনেকগুলো নেচার আছে, ডাইনামিক নেচার আছে, প্রোট্রুশন নেচার আছে, রিট্রাকশন নেচার আছে। এই কারণে সে আসলে মুভমেন্টে হেল্প করতে পারে। 2 নম্বর পয়েন্ট যদি মোটা অক্ষরে বলতে চাই, যে নেটওয়ার্ক ফর্মেশন অ্যান্ড ক্রস লিঙ্কেজ করার এবিলিটি তার আছে। যে ক্রস লিঙ্কেজ প্রোটিন থাকে, বা অ্যাক্টিন জিনিসটাই তো একটা প্রোটিন সাধারণত। তো ক্রস লিঙ্কেজ করতে পারে, বিভিন্ন বান্ডেল নেটওয়ার্ক ফর্মেশন করতে পারে, সেল শেপের সাধারণত এটা অ্যারেঞ্জ করতে পারে, সেল শেপটা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারে। তো এই বিভিন্ন মাধ্যমে সে মাসল কন্ট্রাকশনে হেল্প করে বা সেল মুভমেন্টে হেল্প করে। তো এখানে একটু রিডিং দিয়ে নেবেন। আর 36 নম্বর যেটা বলা আছে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেটা 2টা করে পয়েন্টে পার্থক্য চাইছে। তো এখানে আমি সাধারণত 4টা করে দিয়ে রাখছি, আপনারা একটু পড়ে রাখবেন, যেগুলো মনে থাকে বাইবে হলে বলে দিয়ে আসবেন। তো সেখানে মাইক্রোটিউবুল সম্পর্কে স্ট্রাকচারটা কীরকম বলতে পারেন, হলো টিউব এটা হচ্ছে, আর টিউবুলিন প্রোটিলিন দ্বারা এটা গঠিত, এবং সাইজটা কেমন, যে লার্জেস্ট, এটা যে 3টা জিনিস আছে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এর মধ্যে মাইক্রোটিউবুলটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, হ্যাঁ, সবচাইতে বড়। এবং ফাংশনটা হচ্ছে এটা সেল ডিভিশনে হেল্প করে। এবং ডাইনামিকটা কীরকম, হাইলি ডাইনামিক, এটা বিভিন্ন দিকে ডাইমেনশন থাকে। আর মাইক্রোফিলামেন্ট সম্পর্কে আপনি 2-3টা কথা বলতে পারেন, যে এটা সাধারণত সলিড থাকে, এটা হলো ছিল, এটা সলিড থাকে, এবং হচ্ছে এটা স্মলে সবচাইতে ছোটো, হ্যাঁ, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মাধ্যমে এটা হলো সবচাইতে সাইজে ছোটো। আর ফাংশনটা হলো সেল শেপ দেয়। আর আগেরটা বলছিলাম যে আমরা সেল ডিভিশনে হেল্প করে, আর এটা হলো সেল শেপ প্রদান করে, সেল মুভমেন্টে সহায়তা করে। আর ডাইনামিক বললেন। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা সাধারণত কি, এটা স্ট্রাকচারটা কীরকম, এটা হচ্ছে রোপ লাইক স্ট্রাকচার, এটা রশির মতো, দড়ির মতো করে স্ট্রাকচার, এবং সাইজটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইজ, 2টার মাঝ বরাবর, ওই ছোটোও না, সবচেয়ে ছোটোও না, সবচেয়ে বড়ও না, মাঝ বরাবর। আর ফাংশন যেটা, সেটা হচ্ছে আপনার মেকানিক্যাল সাপোর্ট দেয়, হ্যাঁ, মেকানিক্যাল সাপোর্ট দেয়, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি দেয় অফ দ্য সেল অ্যান্ড টিস্যু, প্রোভাইড দ্য রেজিস্ট্যান্স টু টেনশন, অর্থাৎ টানলে যেন ছিঁড়ে না যায়, সহজে যেন রাপচার না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা সহায়তা করে। এখানে 3টা করে পয়েন্ট বা 4টা করে পয়েন্ট দেওয়া আছে, আপনি যে কোনো 2টা করে বললে আপনার এখানে সম্ভবত 6 মার্ক। 2টা করে পয়েন্ট বললে 6-6 পাবেন, এটা কোনো সমস্যাই হবে না। একটু ভালো করে বাংলায় স্যারকে বুঝিয়ে বললেই হয়ে যাবে। 37 নম্বর কার্ড যেটা, সেটা তো আমরা পড়ছি 34 নম্বর কার্ডের মতোই। 38 নম্বর কার্ডে বলা আছে, জাংশনাল কমপ্লেক্স ইন এপিথেলিয়াল টিস্যু জাস্টিফাই প্রেজেন্স অফ টাইট অ্যান্ড গ্যাপ জাংশন স্পেসিফিক টিস্যু, অর্থাৎ টিস্যুর মাঝখানে টাইট জাংশন থাকে, গ্যাপ জাংশন থাকে। এটা একটা কার্ডে আমরা চিত্রের মাধ্যমে দিয়েছিলাম, তারপরেও আপনি একটু দেখে নেবেন। টাইট জাংশনে আসলে কাজ কী, এখানে ফাংশনগুলো আমি সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে টাইট জাংশনের ফাংশন হচ্ছে যে সেলগুলোকে হচ্ছে আপনার বিটুইন দ্য এপিথেলিয়াল সেল ইন এদার ডিরেকশন, এগুলো হচ্ছে প্রিভেন্ট করে কাকে, ফ্লো অফ ম্যাটেরিয়াল বিটুইন এপিথেলিয়াল সেলের মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলো যেন ফ্লো বা বের হয়ে না যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা আসলে প্রিভেন্ট করে। এই ফাংশনগুলো বলে দিলেন, 2টা ফাংশন আছে। আরটা হচ্ছে ইট অলসো হেল্প টু কী লিখছে, প্রিভেন্ট দ্য ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনস অফ দ্য এপিক্যাল সারফেস ফ্রম বিং ট্রান্সফার টু দ্য বেজোল্যাটারাল সারফেস অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ এটাও প্রিভেন্ট করে হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন অথবা অফ দ্য এপিক্যাল সারফেস ফ্রম বিং ট্রান্সফার টু দ্য বেজোলেটারাল সারফেস অ্যান্ড ভাইস ভার্সা, অ্যালাউ দ্য টু সাইড অফ দ্য এপিথেলিয়াম টু মেনটেন ডিফারেন্ট রিসেপ্টরস অ্যান্ড ফাংশন ডিফারেন্টলি, অর্থাৎ এটা হচ্ছে এপিথেলিয়াম সেলের 2 দিক দিয়ে যদি 2টা এরকমভাবে রিসেপ্টর থাকে, তো 2 দিকে এরকম 2 রকম কাজ করার জন্য
আলাদা আলাদাভাবে কাজ করার জন্য এটা হেল্প করে। তো টাইট জাংশনে এরকম একটা কাজ রিডিং দিবেন। আসলে এই ধরনের প্রশ্ন যারা করছেন আল্লাহ তাআলা তাদেরকে আরও হায়াতে বরকত দান করুক। তাদেরকে আরও এরকম মানে পেঁচানো পেঁচানো প্রশ্ন করার তৌফিক দান করুক। আসলে এই ধরনের প্রশ্ন কোনো যৌক্তিকতা আমি সম্ভবত দেখি না। এই প্রশ্নে ভাইবা প্রশ্নে এরকম ধরনের প্রশ্ন কোনো যৌক্তিকতা আমার মাথায় ধরে না। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। দেখো ফাংশন হচ্ছে কি, গ্যাপ জাংশনের ফাংশনটা কি, গ্যাপ জাংশন পারমিট করে রেপিড এক্সচেঞ্জে, হ্যাঁ এটা বলে দিলাম কার মধ্যে কার, বিটুইন দ্য সেলস অফ মলিকুল উইথ স্মল, মানে কি একটার থেকে আরেকটা সেল মলিকুলের মাঝখানে রেপিড এক্সচেঞ্জে হেল্প করে গ্যাপ জাংশন, যেহেতু ফাঁকা জায়গা, দুইটা সেলের মাঝখানে ফাঁকা জায়গা সম্ভবত, এবং হচ্ছে দুইটা সেলের মাঝখানে এক্সচেঞ্জে হেল্প করে। তো এখানে আপনি একটু দেখে নিলেন। আর এটা এক্সাম্পলটা বলে দিবেন যে হার্ট মাসলে থাকে অ্যাবান্ডেড গ্যাপ জাংশন থেকে, প্রচুর পরিমাণে গ্যাপ জাংশন থেকে হার্ট মাসলে, হ্যাঁ, আর কোঅর্ডিনেশনের জন্য সাধারণত এটা কাজ করে। এবং এই টাইট জাংশন, গ্যাপ জাংশন, এটা এক্সাম্পল বা ডিস্ট্রিবিউশন বা রিলেশনশিপ কোথায় থাকে, সবচেয়ে বেশি থাকে হার্টে থাকে, স্মুথ মাসলে থাকে, লিভার, কিডনি, স্কিন, ইউরিনারি ব্লাডার, থাইরয়েড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর প্যানক্রিয়াসে থাকে। এই ডিস্ট্রিবিউশনগুলো বলে দিলেন। এগুলো একটু হুবহু ভালো করে মুখস্থ রাখবেন। ওইগুলো যদি একটু কম পারেন এগুলো বলে দিলে সাধারণত স্যাররা খুশি হয়ে যাবে। আমরা চলে আসছি শেষের দিকে। তো 39 নাম্বার, এটা হচ্ছে নন ক্যারাটিনাইজড অ্যান্ড ক্যারাটিনাইজডের মধ্যে সাধারণত পার্থক্য। 3টা পয়েন্টে সম্ভবত 6 মার্ক, এবং হচ্ছে 3টা পারলে 6 পাবেন। ক্যারাটিনাইজড আমি এখানে 3টা করে চাইছে, 4টা 5টা করে দিয়ে রাখছি, 5টা করে দিয়ে রাখছি, আপনারা 5টাই পড়ে রাখবেন পরীক্ষা হলে যেগুলো মনে থাকে। তো ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়ামের মধ্যে কী থাকে, এগুলো সারফেসটা ড্রাই থাকে, শুকনা থাকে, এটা ভিজা থাকে, এবং হচ্ছে এগুলো ডেড থাকে, এগুলো মৃত, সাধারণত মৃত থাকে, এগুলো জীবিত থাকে, এবং এটার মধ্যে ক্যারাটিন সমৃদ্ধ, এখানে কোনো ক্যারাটিন নাই, এবং এই সেলগুলো নিউক্লিয়াস থাকে না, এপিক্যাল সেলগুলোতে নিউক্লিয়াস থাকে না, এগুলোতে নিউক্লিয়াস থাকে। এবং ডিস্ট্রিবিউশন যদি বলেন যে এটা কোথায় থাকে, এপিডার্মিস অফ দ্য স্কিনে থাকে, আর ডিস্ট্রিবিউশন অভাব নেই, এটা টাঙে থাকে, ওরাল ক্যাভিটি থাকে, ইসোফেগাস, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল। তো আপনি এইগুলো একটু ভালো করে পড়ে রাখবেন। এই সব প্রশ্ন যদি পড়ে যেন ফুল মার্ক পান, যেন এখানে কোনো নাম্বার কাটা না যাইতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। আমাদের আজকের জন্য লাস্ট ওয়ান সেটা হলো 40 নাম্বার, মেরোক্রাইন, এপোক্রাইন অ্যান্ড হোলোক্রাইন গ্ল্যান্ড ডিফারেন্সিয়েট বাই 2 পয়েন্টস, এটা তো 6 মার্ক সম্ভবত, এবং 2টা করে পয়েন্ট বলতে পারলে আপনি টোটাল 6 পাবেন। হোলোক্রাইন গ্ল্যান্ড ওই ফিগারের মাধ্যমে আমরা দেখাইছিলাম যেখানে কী ছিল, ওই বিস্তারিত এখানে বলা আছে। তারপরে একটু বলে দিই, হোলোক্রাইন গ্ল্যান্ডে আপনি যদি বলেন যে এগুলো হচ্ছে সিক্রেটরি প্রোডাক্ট, সেল নিজেই সিক্রেটরি প্রোডাক্ট হিসাবে কাজ করে, এবং একটা উদাহরণ দিয়ে দিলেন সেবাসিয়াস গ্ল্যান্ড অফ দ্য স্কিন, মানে সেল নিজেই একটা সিক্রেটরি প্রোডাক্ট হিসেবে কাজ করে। এতটুকু কথা যদি টিচার শোনে বাস ওকে। আর হলো এপোক্রাইন গ্ল্যান্ড এটা হচ্ছে আপনার ডিসচার্জ পার্ট যেটা থাকে সেলের, সেটা সিকিউরিটি প্রোডাক্ট হিসেবে কাজ করে, যেমন মেমোরি গ্ল্যান্ডে। আর মেরোগ্ল্যান্ড সেটা হচ্ছে আপনার এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, এটা সেলের কিচ্ছু হবে না, এই যে একটা সেল, এখানে একটা জিনিস থাকে, এটা বেসমেন্ট মেমব্রেন। তো এই এক্সোগ্ল্যান্ডের মাধ্যমে সাধারণত এখানে এই সিক্রেশন যেগুলো আছে বা সিকিউরিটির প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বেড়ে যায়, সেলের কিছুই হয় না। তো সেটা হলো আপনার কি মেরোগ্ল্যান্ড। যেমন এক্সাম্পল প্যানক্রিয়াসে অনেকগুলো আলফা বিটা সেল থাকে, সেখান থেকে ইনসুলিন, গ্লুকাগন আসে, তারপরেও ইনসুলিন, গ্লুকাগন সবসময় আসার পরেও সেখানে আলফা বিটা সেলের কোনো কিছুই হয় না, তো একদম ইনটেক থাকে, প্যানক্রিয়াসের মতোই থাকে, সেটা হলো আপনার মেরোক্রাইন গ্ল্যান্ড। তো এরকমভাবে একটু বলার চেষ্টা করবেন। বিশেষ করে স্যারকে এগুলো, এইসব প্রশ্নে স্যাররা যদি একটু কম পারে তাহলে মাইন্ড করবে না, তারপরেও একটু যদি বাংলাতেও যদি বুঝিয়ে দিতে পারে তারপর স্যার এগুলো অ্যাকসেপ্ট করে। ধন্যবাদ সবাইকে, আশা করি সকলের কাজে আসবে ভিডিওগুলো। আপনারা একটু কষ্ট করে আমার এই ইউটিউব চ্যানেল মেডিকেল স্কুল বিডি এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেল সকলকেই ইনভাইট করবেন, টেলিগ্রামে সকলকে ইনভাইট করে আমাদের এই কাজকে বিস্তৃত করবেন, এবং হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে আপনাদের বন্ধুদেরকে মেনশন দিবেন এবং যুক্ত হওয়ার জন্য বলবেন।